তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও গাজা দখলের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সরকারি তথ্য ফাঁসের অভিযোগে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে এফবিআইয়ের অভিযান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 15,000 সেনা হারিয়ে প্রকাশ্যে কাঁদলেন কিম জং উন। আবেগঘন ভিডিও প্রকাশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও ইসরায়েল তাদের ঘৃণ্য ও বিতর্কিত পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে গাজায় বাড়ছে হামলা। গাজা শহরে ইসরায়েলের হামলা বাড়ায় হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। গত 21 অগস্ট বৃহস্পতিবার থেকে ফিলিস্তিনিরা গাজা শহরের সাবরা ও তুফাহ এলাকা ছেড়ে উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন। অনেকে আবার চলে গেছেন দক্ষিণ ও মধ্য গাজার তুলনামূলক নিরাপদ অঞ্চলগুলোতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা গাজার সবচেয়ে বড় এই শহরটি দখলের পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন। এরই মাঝে চলছে এই বর্বরোচিত হামলা। গত 20 অগস্ট বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী 60,000 রিজার্ভ সেনা ডেকে পাঠিয়েছে। একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনার অধিকাংশই সম্মুখ যুদ্ধে অংশ নেবে না এবং গাজা দখলের চূড়ান্ত কৌশল এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। এই বিশাল সংখ্যক রিজার্ভ সেনা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগবে, যা মধ্যস্থতাকারীদের জন্য একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করার সুযোগ তৈরি করেছে। যদিও হামাস এই প্রস্তাব মেনে নিয়েছে, ইসরায়েল সরকার এখনও তাতে সাড়া দেয়নি। গাজার বাসিন্দা মোহাম্মদ আল শরীফ দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ মানা ছাড়া তাদের আর কিছুই করার নেই। আল্লাহর কসম, পরিস্থিতি খুবই কঠিন। রকেট হামলা আমাদের চলে যেতে বাধ্য করেছে। আমরা ভয় পাচ্ছিলাম যে সবাই একসাথে পালালে তখন কোনো যানবাহন পাওয়া যাবে না। তাই আমরা আগেই একটি নিরাপদ জায়গা খুঁজে বের করার চেষ্টা করেছি। এখানে কোনো নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে রকেট পড়তে পারে। আমরা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়েছি। সেনাবাহিনী যা বলে আমরা তাই করি। আমাদের হাতে আর কি আছে। গত 10 দিন ধরে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনী ভেতরে প্রবেশের আগে ফিলিস্তিনিদের কাছে তাদের এলাকা খালি করার নোটিশ পাঠানো হবে। এই সংঘাত শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর, যখন হামাসের নেতৃত্বে বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েলি হিসাব অনুযায়ী সেই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। হামাস 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের এই স্থল ও বিমান হামলায় এ পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতের অধিকাংশই নারী ও শিশু। একসময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জন বোল্টন, কিন্তু এখন তিনি ট্রাম্পের অন্যতম কড়া সমালোচক, আর তার বিরুদ্ধে আছে সরকারি তথ্য ফাঁসের অভিযোগ। ভোরবেলা শুরু হয় এই নাটকীয় অভিযান। 22 অগস্ট শুক্রবার সকাল 7টার দিকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় জন বোল্টনের বাড়ি ঘিরে ধরে এফবিআই। আদালতের অনুমতিতে এই অভিযান চালানো হয়, যা একটি জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। অভিযানের সময় এফবিআই এজেন্টদেরকে বাড়িতে ঢুকতে, বের হতে এবং বিভিন্ন বাক্স ভেতরে বহন করতে দেখা গেছে। একই দিনে ওয়াশিংটন ডিসিতেও তার অফিসে তল্লাশি চালানো হয়, তবে এখন পর্যন্ত বোল্টনকে গ্রেফতার করা হয়নি বা কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তের মূল বিষয় হল বোল্টনের লেখা 2020 সালে প্রকাশিত বই দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড। এই বইয়ে গোপন সরকারি তথ্য ফাঁস হয়েছিল কিনা সেটি তদন্তের মূল বিষয়। ট্রাম্প প্রশাসন সেই বই ঠেকাতে চেয়েছিল এবং অভিযোগ করেছিল বোল্টন একটি চুক্তি ভেঙেছেন।
যদিও আদালত বই প্রকাশে বাধা দেয়নি, তবে বিচারক বলেছিলেন সম্ভাবনা আছে তিনি নিয়ম ভেঙেছেন। বাইডেন সরকারের সময় সেই মামলা বন্ধ হয়ে যায়, কিন্তু এখন ট্রাম্প ঘনিষ্ঠ FBI পরিচালক কাশ প্যাটেল আবারও সেই মামলার তদন্ত শুরু করেছেন। বোল্টনের সেই বই বিক্রি হয়েছিল লক্ষাধিক কপি। গড়ে যদি 5 লাখ কপি বিক্রি হয়ে থাকে এবং প্রতিটি বইয়ের দাম ধরা হয় $25, তবে শুধু বই বিক্রি থেকেই আয় হয়েছে প্রায় $12.5 মিলিয়ন বা 115 কোটি টাকা। জন বোল্টন শুধু ট্রাম্পের উপদেষ্টা নন, তিনি একসময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রকাশ্যে ট্রাম্পকে রাষ্ট্র পরিচালনায় অযোগ্য বলে কড়া সমালোচনা করেন। এই কারণে অনেকে মনে করেন তদন্তের পেছনে রাজনৈতিক চাপও থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি, তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছেন এটি শুধু জাতীয় নিরাপত্তার প্রশ্ন নয়, বরং রাজনৈতিক প্রতিশোধও হতে পারে। এমন অশ্রুসিক্ত অবস্থায় খুব কমই দেখা গেছে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনকে। বিভিন্ন সময়ে নানা হুমকি ধামকি ও নিষ্ঠুরতার জন্য পরিচিত হলেও কিমের যে একটি কোমল দিক আছে সেটি যেন প্রত্যক্ষ করল পুরো বিশ্ব। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়া প্রায় 15,000 সৈন্য পাঠিয়েছিল। এর মধ্যে অন্তত 600 জন মারা গেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে রাশিয়ার পক্ষে যুদ্ধে মারা যাওয়া সেই সৈন্যদের স্মরণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নিহত সৈন্যদের ছবি সাজানো দেয়ালের সামনে নতজানু হয়ে সম্মানও জানিয়েছেন এবং ফুল দিয়েছেন। সবচেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় যখন নিহত এক সৈন্যের শিশু সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন কিম জং উন। শুধু মৃত্যুই নয়, আহত এবং নিহত মিলিয়ে প্রায় 4,700 জন সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা যাওয়া সৈন্যের তুলনায় আহত সৈন্যের সংখ্যা প্রায় 8 গুণ বেশি। পূর্বে উত্তর কোরিয়া এ ধরনের টহল বা সেনা পাঠানোর কার্যক্রম গোপন থাকলেও এই অনুষ্ঠানের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে স্বীকৃতি পেল, যা কূটনৈতিক এবং সামরিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। রাষ্ট্রীয় সংবাদে বলা হয়েছে কিম জং উন সৈন্যদের বীরত্বকে বিজয়ী যুদ্ধের ফলাফল বলে ঘোষণা করেছেন, তবে তিনি যুদ্ধ শেষ হয়েছে কিনা তা স্পষ্ট করেননি। অনুষ্ঠানে একটি সঙ্গীতানুষ্ঠানও ছিল, আর সৈন্যদের পরিবার নিয়ে একটি বিশেষ রাতের অন্ত্যেষ্টিক্রিয়াও অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনার মাধ্যমে কিম জনগণকে যেন দেখাতে চেয়েছেন যারা যুদ্ধ করে মারা গেছেন তারা দেশের চোখে নায়ক। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সেনারা শুধু লড়াই নয়, রাশিয়ায় কাজও করছে। অনেক শ্রমিকও সেখানে পাঠানো হয়েছে বৈদেশিক মুদ্রা আনার জন্য। পুরোদমে চলছে সামরিক প্রশিক্ষণ। 8 থেকে 17 বছর বয়সী 83 জন শিশুকে দেখা গেল বালি আর অগভীর পানির মধ্যে দিয়ে পেটে ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং দৌড়াতে। প্রশিক্ষকদের দাবি এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার জন্য একটি ব্যাপক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য ছোটবেলা থেকেই শিশুদের সামরিক সেবার জন্য প্রস্তুত করা। এই প্রশিক্ষণের পর অনেক শিশুর মধ্যেই ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। একজন কিশোরী উচ্ছ্বসিত কণ্ঠে জানায় তাদের অভিজ্ঞতা। আমরা দৌড় শেষ করেছি, সবই ঠিক ছিল। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। আমরা 3 বার দৌড়েছি। সবচেয়ে বেশি কি উপভোগ করেছেন? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে আর এক রাশিয়ান তরুণী জানায় পানিতে হামাগুড়ি দিতে তার বেশ ভালো লেগেছে। পানিতে চিত হয়ে ক্রলিং করার বিষয়টি আমার জন্য বেশ উপভোগ্য ছিল। দক্ষিণ রাশিয়ার দোন নদীর পাড়ে অনুষ্ঠিত হওয়া এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রশিক্ষণের তত্ত্বাবধানে ছিলেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার সেনারা। আলেকজান্ডার শোপিন ইউক্রেনে আহত হওয়ার পর অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন। তিনি তার নিজের অভিজ্ঞতার কথা জানান। এই রুট মার্চে আমি প্রথমবার অংশ নিইনি। শিশুদের কাছে আমার অভিজ্ঞতা তুলে ধরতে আমার ভালো লাগে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা কিভাবে একটি পরিবারের মতো একতাবদ্ধ হয় তা দেখা যায়। আমার নিজের মেয়েও এই প্রশিক্ষণে অংশ নিয়েছে এবং তার কাছে এটা কঠিন মনে হলেও দলের অংশ হয়ে দৌড়ানো এবং বন্ধুদের হতাশ না করার বিষয়টি তার ভালো লেগেছে। এই প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য দিক হল শিশুদের অনেকেরই পরনে ছিল সামরিক পোশাক। কেউ কেউ আসল অস্ত্র বহন করছিল, আবার অনেকের হাতে ছিল খেলনা বন্দুক।
এমনকি শিশুদের হাতে দেওয়া হয়েছিল গ্রেনেডও। এই প্রশিক্ষণে সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম 8 বছর বয়সী ইভান গ্লুচেঙ্কো জানায়, গুলি চালানো মজার। আমরা গ্রেনেড ছুড়েছি এবং মিথ্যা মিথ্যা খেলার চলে গুলি চালিয়েছি, সেটাই সবচেয়ে মনে রাখার মতো বিষয়। তবে এই ধরনের প্রশিক্ষণের কড়া সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী ও স্বাধীন সংস্থাগুলো। যদিও রুশ কর্তৃপক্ষ এ ধরনের প্রশিক্ষণকে স্বাস্থ্যকর দেশপ্রেম জাগিয়ে তোলা এবং জাতীয় স্থিতিস্থাপকতা তৈরি করার একটি উপায় হিসেবে অভিহিত করে। তারা বিশ্বাস করে এর মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসা জন্ম নেবে। গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 2016 সালে ইয়ং আর্মি নামে একটি দেশব্যাপী যুব সামরিক দেশপ্রেমিক আন্দোলন চালু করে। এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 17,50,000। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের কানপুর এবং গুজরাটের পোরবন্দরে। 22 অগস্ট শুক্রবার থেকে একটানা ভারী বৃষ্টিতে নদী খালের পানি উপচে পড়ে চাষের জমি, রাস্তা আর ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে। কানপুরের নিম্নাঞ্চলের বহু পরিবার পানিতে ভেসে গেছে। অনেকেই বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমারের দাবি, প্রশাসন কোনো সাহায্য করছে না। প্রায় 30টা বাড়ি ভেঙে যাওয়ার পথে, আর 3 থেকে 4টা বাড়ি ইতিমধ্যেই পানির নিচে। আমরা অনেক সমস্যার মুখে পড়েছি, কিন্তু এখনো কোনো প্রশাসনের লোক আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। অন্য এক বাসিন্দা কমলেশও একই ধরনের অভিযোগ করেন। বন্যায় তারা আশ্রয়ের খোঁজ করেন, কিন্তু প্রশাসনের কেউ আসে না। পোরবন্দরে ড্রোন থেকে তোলা ভিডিও চিত্রে দেখা যায় রাস্তা পানির নিচে, ফসলি জমি তলিয়ে গেছে, এমনকি একটি মন্দিরও সম্পূর্ণ ডুবে গেছে। ভারতের জন্য বর্ষা খুবই গুরুত্বপূর্ণ। দেশটির মোট আবাদি জমির প্রায় অর্ধেকটাই বৃষ্টি না হলে কোনো ফসল হয় না। ভারতের প্রায় 140 কোটি মানুষের মধ্যে 2/3 বা প্রায় 93 কোটি মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই বর্ষা একদিকে জীবনের আশীর্বাদ হলেও বেশি হলে তা হয়ে দাঁড়ায় অভিশাপ। ভারী বর্ষণে শুধু ফসলেরই ক্ষতি হয় না, সঙ্গে আসে বন্যা, ভাঙন, মাটিধস আর পানিবাহিত রোগের ঝুঁকি। শুধু কানপুর নয়, গুজরাটেও শত শত কৃষকের জমি ডুবে যাওয়ায় হাজারো পরিবার রোজগারের পথ হারাবে।